মানুষ নাকচ করে যে এটার কোনো ভবিষ্যৎ নাই, সে দেখালো যে ভবিষ্যৎ তার ভেতরে কী পরিমাণ আছে, কী পরিমাণ জমে আছে সেটার ভেতরে। তো কাজেই সেই স্বাস্থ্য সূচককে আমরা আরও অনেক দূরে নিয়ে যেতে চাই, এবং বাংলাদেশে যা যা সামাজিক সূচক আছে সেই তুলনায় যা যা আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলো আছে তার চেয়ে অনেক উপরে আছে আমাদের। কাজে এই যে আমরা পেরেছি, আমাদের এখন সেই ভিত্তি তৈরি হয়ে গেছে বাংলাদেশের উপরে ওঠার ভিত্তি তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা গোলমালে পড়ে গেছি আমাদের রাজনীতি নিয়ে। এই গোলমেলে রাজনীতির থেকে আমরা বের হতে পারছি না। শান্তিপূর্ণভাবে, হাস্যোজ্জ্বলভাবে, উৎসবমুখরভাবে নির্বাচন কিভাবে করতে হয় আমরা সবাই জানে কিভাবে করলে এটা হবে, কিন্তু আমরা করতে পারছি না। আমরা আটকে গেছি কোথায়। এই হলো আমাদের সমস্যা, যে যেটা জানা আছে সবার কাছে, সেই জবাব জানা সত্ত্বেও আমরা সেটাকে কার্যকর করতে পারছি না আমাদের এই গোলমেলে রাজনীতির কারণ দিয়ে। তো কাজে সেটার থেকে আমাদের উদ্ধার যত তাড়াতাড়ি আমরা পাবো, তত তাড়াতাড়ি আমরা আরও দ্রুত উপরে চলে যাব। আমাদেরকে আটকে রাখার কোনো পথ আর নাই, শুধু আমাদের রাজনীতি আমাদেরকে আটকে ফেলেছে। এই আটকে পড়া রাজনীতি থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমাদের সবার চিন্তা করতে হবে কীভাবে এটার থেকে আমরা মুক্তি পেতে পারি, যাতে করে আমরা শুধু আমাদের যে লক্ষ্যগুলো আমরা করছি, যে কাজগুলো বাংলাদেশের এই সৃজনশীল মানুষের মধ্যে, সৃজনশীল তরুণদের মধ্যে, সৃজনশীল মহিলাদের মধ্যে যেই প্রাণশক্তি আছে, সেটাকে উন্মুক্ত করে দেওয়ার কাজ হলো এটা। এই উন্মুক্ত করতে পেরেছে বলেই আজকে আমরা এই সমস্ত কাজগুলো আমরা করতে পেরেছি। আমরা এর মাঝখান দিয়ে আরেকটা কাজ শুরু করেছি, যেটা ক্রমে পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত আগ্রহের বিষয়বস্তু হয়ে গেছে। সেটা হলো সামাজিক ব্যবসা। সেই সামাজিক ব্যবসার মাধ্যমে বাংলাদেশে আমরা অনেক কিছু করেছি, ক্রমে আরও হচ্ছে। বিভিন্ন দেশে তার আগ্রহের পরিমাণ বাড়ছে। কিছুদিন আগে আমরা এই মাসেই প্রথম দিকে কুয়ালালামপুরে বিশ্ব শীর্ষ সম্মেলন করলাম সামাজিক ব্যবসার। সেখানে প্রায় 600 প্রতিনিধি ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মালয়েশিয়ার পক্ষ থেকে অত্যন্ত উৎসাহ করে এটাকে গ্রহণ করলেন এবং সামাজিক ব্যবসা তহবিল বলে একটা তহবিল ঘোষণা করলেন সেই অনুষ্ঠানে। এবং সেখানে পৃথিবীর প্রায় 50টা দেশ থেকে সেখানে প্রতিনিধি এসেছিল এই সামাজিক সম্মেলনের বিষয়। এটা কি জিনিসটা কি সামাজিক ব্যবসা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে মানুষের কাছে এটা মনে হচ্ছে যে এটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারবে। বিষয়টা খুব সাধারণ। গ্রামে মাইক্রো ক্রেডিট যখন একটা সাধারণ জিনিস ছিল, গরিব মানুষকে ঋণ দিলে সে নিজের রুজি নিজে করার চেষ্টা করতে পারবে, শুনে মনে হয় এইটাতে আর এমন কি হলো, এটা টাকা দিলে করবে তো, রোজগার তো করবে। কিন্তু এই ছোট্ট কথাটা যে বিরাট আকারে যখন এটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা কাঠামোতে দাঁড়িয়ে যায়, সেটার প্রচণ্ড শক্তিতে পরিণত হয়েছে। এটাই তার প্রমাণ, যে গ্রামীণ ব্যাংক তার প্রমাণ, বাংলাদেশের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম তার প্রমাণ। কতজনে কথা বললো মাইক্রো ক্রেডিট এটা ভালো না, মাইক্রো ক্রেডিট এটা গরিবদের চুষে নিচ্ছে, কিছু কথা আসলো গেল না, কিন্তু এই প্রচণ্ড শক্তি এটা বিরাট আকারে দাঁড়িয়ে গেছে সারা পৃথিবী এবং এটা ছড়িয়ে গেছে। তেমনি এই ছোট্ট কথাটা এটা হলো যে আমরা গরিবের যখন উপকার করতে চাই কিংবা সামাজিক কোনো সমস্যার সমাধান করতে চাই, বরাবর আমরা যেটা করেছি দান খয়রাত করেছি। আমরা ক্লিনিক বানিয়েছি, হাসপাতাল বানিয়েছি, দাতব্য চিকিৎসালয় বানিয়েছি, অর্থাৎ দাতব্য কাজ করেছি আমরা অনেক, খুব ভালো কাজ। দাতব্য কাজের কোনো তুলনা নাই। মানুষের কল্যাণের জন্য আমরা করি, সবাই দান খয়রাত করি, কেউ ছোট কাজে, কেউ স্কুলের জন্য টাকা দেয়। আপনারা অনেকে নিজের গ্রামের স্কুলের জন্য টাকা দেন, কিংবা সেখানে আপনাদের চিকিৎসালয়ের জন্য টাকা দেন, কিংবা কারো যে লেখাপড়া করতে পারছে না তার বাড়ির কেউকে আপনারা টাকা পাঠান, ইত্যাদি করেন, সবসময় হয়। তা আমরা যে কথাটা উত্থাপন করলাম, দানের টাকা যখন আমরা দেই সেটা একবার মাত্র ব্যবহার হয়। টাকাটা দিলাম, সেটা একবার ব্যবহার হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ওইখানে শেষ, এটা আর ফিরে আসে না। এটাই হলো তার একটা সীমাবদ্ধতা, যে কাজটা খুব সুন্দর করে, কিন্তু টাকাটা মাত্র একবার ব্যবহার করা যায়। তো কাজেই ওই সীমাবদ্ধতার মধ্য দিয়ে করতে হয়। একবার যে টাকা দিলেন ওই যে হাসপাতালটা, ক্লিনিকটা চালানোর জন্য, পরে 6 মাস পরে, বছর পরে বলে যে ওই টাকাটা ফুরিয়ে গেছে, আবার টাকা পাঠান, তা না হলে এটা চলবে না। আবার আপনি বলে যে গতবার দিলাম, আবারও দিতে হবে, আবার না দিলে আবার বন্ধও হয়ে যাবে। কাজে আবার বলে ঠিক আছে আবার পাঠাই,
বছর বছর আমি প্রতি বছর তোমাকে এত টাকা পাঠাবো, এরকম একটা অঙ্গীকার দিতে হয়, তা না হলে এটা অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা নিজস্ব শক্তি থাকে না। তা আমরা যেটা বললাম যে ওই কাজটাই যদি আমরা এমন পদ্ধতিতে ব্যবসায়িক ভিত্তিতে যদি আমরা করতে পারি, ব্যবসায়িক ভিত্তি এখানে টাকা রোজগারের বিষয়টা না, ব্যবসায়িক ভিত্তি অর্থাৎ খরচটা উঠে আসে মতো এরকম যদি করতে পারি, তাহলে এটা কিন্তু একটা প্রচণ্ড শক্তিতে রূপান্তরিত হতে পারে। এবং সেটা ব্যবসায়িক ভিত্তিতে করতে হলে লোক সঙ্গে সঙ্গে লোকে মনে করে ব্যবসা মানে তো টাকা বানানো, টাকা রোজগার করা, উপার্জন করা, মুনাফা করা। এইটা তো তাহলে কি হবে, তা আপনি এখানে মুনাফা করতে চাচ্ছেন? আমি যে না, এটা মুনাফা, ব্যক্তিগত মুনাফা বিবর্জিত একটা ব্যবসা। এই মুশকিলে লেগে গেল, ব্যক্তিগত মুনাফা বিবর্জিত ব্যবসা, এটা আবার কেমন ধরনের ব্যবসা? কারণ ব্যবসা মানেতে হলো তো টাকা রোজগার করা, টাকা অর্জন করা, মুনাফা করা। এইটাতে আমরা যে ব্যবসা মানে মুনাফা অর্জন, এটা ব্যবসার যে বর্তমান যে সংজ্ঞা, তার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। এই জন্যই পুঁজিবাদী অর্থনীতি এই বিরাট গাঁড়াকলে আটকে গেছে। এটা একটা মুনাফা ভিত্তিক, পয়সা ভিত্তিক, টাকা ভিত্তিক একটা অর্থনীতি দাঁড়িয়ে গেছে। কাজে মানুষ শুধু টাকার পেছনে দৌড়ছে। মানুষকে দোষ দিয়ে লাভ নেই, যে সংজ্ঞা তৈরি করে দিয়েছে, যেই কাঠামো তৈরি করে দিয়েছে, পুঁজিবাদী অর্থনীতির কাঠামো তৈরি করে দিয়েছে, দোষটা তার। কারণ সে বলছে যে এই ব্যবসা ছাড়া দুনিয়ার চলবে না, ব্যবসা করতে হলে মুনাফার সর্বোচ্চ করতে হবে, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট করতে হবে। তো কাজে আমরা সবাই দৌড়ছি সেই পেছনে। আর নিউ ইয়র্ক শহরে তো বুঝছেন কীভাবে দৌড়াদৌড়ি করছে লোকে, শুধু মুনাফা মুনাফা মুনাফা, টাকা টাকা টাকা। তা আমি যে প্রশ্নটা উত্থাপন করলাম সেটা হলো যে মানুষ আর যাই করুক, মানুষ কিন্তু রোবট নয়, কলের পুতুল না, এটা রোবট না। কিন্তু অর্থনীতি আমাদেরকে, অর্থনীতি শাস্ত্র আমাদেরকে এমন করে দিয়েছে, সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে কলের পুতুলের মতো তৈরি করে দিয়েছে। আমরা কলের পুতুলের মতো টাকার পেছনে ছুটছি। টাকা আমাদের পেশা, টাকা আমাদের নেশা, টাকা আমাদের সমস্ত ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, এর থেকে আমরা বেরোতে পারছি না। তা আমরা বললাম যে এই দোষটা হলো যে যারা এই কাঠামো তৈরি করেছে, যে যারা এই সংজ্ঞা তৈরি করেছে, তাদের দোষ। আমরা ব্যবসা যদি বলি যে এই কাঠামো যদি আমরা ব্যবসার সংজ্ঞাটা যদি একটু পাল্টে দিই, তাহলে দেখবো যে ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, কিন্তু সংজ্ঞা পাল্টিয়ে দিতে হলো। আমি বললাম যে আমরা এভাবে বলি, একটা তো মুনাফা অর্জনের জন্য ব্যবসা, আরটা হলো যে সমাজের সমস্যা সমাধানের ব্যবসা। ব্যবসা যদি হয়, ব্যবসা তো একটা কাঠামো, এই কাঠামোটা যদি আমি সমাজের সমস্যার সমাধানের কাজে লাগাতে পারি, তাহলে সমাজের সমস্যার সমাধান হয়ে যায়। সরকারকে দিয়ে সমাজের সমস্যার সমাধান সম্ভব না। এটা যত কথাই আমরা বলি না কেন, তার একটা সীমাবদ্ধতা আছে। এটা কোনো সরকারকে এটার জন্য দোষী করে লাভ নেই, কাঠামোগতভাবে তার মধ্যে সমস্যা আছে। যেমন আমেরিকান সরকার, যেটা দুনিয়ার সবচেয়ে বড় দেশ, সবচেয়ে ধনী দেশ, ইত্যাদি ইত্যাদি আমরা বলছি, সেই ধনী দেশেরও সমস্যার সমাধান হচ্ছে না। যে হেলথ কেয়ারের যে সমস্যা, এটা তো আজ পর্যন্ত ওবামা কেয়ার করার পরেও এটা সমস্যার সমাধান হচ্ছে না। এর দিন আমরা বলতাম যে এটা আগের হেলথ কেয়ারের গলদ রয়ে গেছে, সেজন্য এখন ওবামা সেটার থেকে একটা বিপ্লবী পদক্ষেপ নিল, যেটা ওবামা কেয়ার করলো, তাতেও সমাধান হলো না। সমাধান রাজনৈতিক সমস্যার সৃষ্টি করেছে সেটা বলছি না, কিন্তু প্রকৃত সমস্যাটার সমাধান হয়নি। আগে ছিল 47 মিলিয়ন লোক স্বাস্থ্য থেকে বঞ্চিত ছিল, তাদের কোনো ইন্স্যুরেন্স কাভারেজ ছিল না। এখন সেই 47 থেকে নেমে এটা 23 মিলিয়নে নেমেছে। এখনও ওবামা কেয়ারের পরেও 23 মিলিয়ন লোক এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। কাজে ওই সমাধান করা গেল না, সরকার সেটা পারছে না, এটা সম্ভব না তার কাঠামোর ভেতর দিয়ে। তো আমরা বলছি যে কাজে মানুষকে ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে হবে, এবং সে এগিয়ে আসতে হলে তার একটা কাঠামো লাগবে। এই কাঠামো হলো ওই ব্যবসা যেটা সামাজিক সমস্যার সমাধানের ব্যবসা। এটারই নাম দিয়েছি সামাজিক ব্যবসা। এটা ইংরেজিতে আমরা বলি নন ডিভিডেন্ড কোম্পানি, অর্থাৎ এটা তোমাকে মুনাফা দেয় না। নন ডিভিডেন্ড কোম্পানি টু সলভ এ হিউম্যান প্রবলেম, এটা মানুষের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য। কারণ ব্যবসাতে যে শক্তি আছে, এটা বিশাল একটা শক্তি। এই শক্তিটাকে আমরা শুধু টাকা বানানোর কাজে, টাকা অর্জনের কাজে আমরা ব্যবহার করছি। এই শক্তিটাকে যদি আমরা মানুষের সমস্যা সমাধানের কাজে ব্যবহার করতে পারি, এই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারি। একটা উদাহরণ, আমরা কিছুদিন আগে এই নিউ ইয়র্ক শহরে এখন স্বাস্থ্য, যারা ওই 23 মিলিয়ন লোক বাকি রয়ে গেছে, নিউ ইয়র্ক শহরেও তার লোক আছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গ্রামীণ প্রোগ্রামের সঙ্গে সঙ্গে গ্রামীণ হেলথ কেয়ার প্রোগ্রাম এখানে শুরু হয়েছে।
এখন প্রেমা কেয়ার বলে, গ্রামীণ প্রেমা কেয়ার, শাহনওয়াজ বলতে পারবে সব কিছু। এইটা একই সঙ্গে ওই লোকগুলোকে যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সামাজিক ব্যবসা হিসাবে, এটা একটা ব্যবসা কিন্তু সামাজিক ব্যবসা। কাজে যেটা সরকার পারছে না, যেটা সরকার পারছে না, এটা সাধারণ মানুষের প্রচেষ্টা এটা সম্ভব হচ্ছে এর কারণে যে এটা ব্যবসায়িক ভিত্তিতে আমরা করতে পেরেছি। এটাই হলো তার জোর, যে আমরা প্রচলিত একটা জিনিসকে একেবারে উল্টে দিয়ে, ব্যাংকিং ক্ষেত্রে আমরা একটা বড় জিনিস করেছিলাম, সেটা সমস্ত একেবারে উল্টে দিয়েছে। কি উল্টে দিলাম আমরা? জামানত। পুরো ব্যাংকিংটা দাঁড়িয়েছিল জামানতের উপরে। এখনও যে কোনো ব্যাংকে যান, প্রথমে কোলাটেরালের কথা বলবে, কাগজপত্র বের করবে, আপনার কাগজপত্র নিয়ে আসতে হবে। আমরা বলবো যে বাদ দাও এই জামানত, জামানতবিহীন ব্যাংকিং হবে। এই গ্রামীণ ব্যাংকের এই বড় শক্তি হলো সারা দুনিয়াতে মানুষকে দেখিয়ে দিয়েছে যে জামানতবিহীন ব্যাংকিং হয়, বিশ্বাসের উপরে হয়। এই বিশ্বাস ভিত্তিক একটা ব্যাংকিং, এখানে কোনো কাগজপত্র নাই। গ্রামীণ ব্যাংকের একটা বড় শক্তি হলো এখানে কোনো লয়ার নাই। এটা দুনিয়ার একমাত্র ব্যাংক যেখানে লয়ার মুক্ত ব্যাংক, লয়ার ফ্রি ব্যাংক। এখানে কোনো লয়ারের কোনো কাজ নেই। কেন কাজ নেই? আমি বছরে $1.5 বিলিয়ন আমরা লোন দিচ্ছি, কোনো লয়ার নেই এটার মধ্যে। তাহলে এই টাকাগুলো নিশ্চিত করছে কে? একমাত্র আস্থার উপরে, একমাত্র বিশ্বাসের উপরে। কাজে যখন এই কাঠামো নিয়ে নড়াচড়া শুরু হয়, আমরা ভয় পেয়ে যে এই জন্য এই বিশ্বাসের যে ভিত্তিতে যে জিনিসটা দাঁড়িয়ে গিয়েছিল, এটার এই সমস্ত জিনিস ভিত্তিটাই নষ্ট করে দিল। এটা আর চলবে না। এটার যা যা এর মধ্যে গুণাবলী ছিল, যেটার শক্তি ছিল, সেই শক্তিগুলোকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্যই আমাদের আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটা কি কাজ করলো তারা না বুঝে। তো কাজে এই যে একটা বড় জিনিস, জামানতকে আমরা মুক্ত করতে পেরেছি জামানত থেকে, এখানে এসে ব্যবসার ক্ষেত্রে এসে আমরা যেটা করতে চেষ্টা করছি, মানুষ গ্রহণ করছে বলে আমরা উৎসাহিত বোধ করছি, যে এটাকে ব্যক্তিগত মুনাফার থেকে মুক্ত করে দিলাম। এখানে তো হলো লোকে বলে যে আচ্ছা, ব্যক্তিগত মুনাফা ছাড়া ব্যবসা করার জন্য মানুষ এগিয়ে আসবে কেন? মানুষ কি পাগল হয়েছে যে ব্যক্তিগত মুনাফা ছাড়া একটা ব্যবসা করতে নামবে? তা বললাম যে মানুষ কি আজকে পাগল হয়েছে? মানুষ তো বহুকাল আগে থেকে পাগল হয়ে বসে আছে। কেন বলে যে এটা বললেন কেন? মানুষ কি আগের থেকে পাগল? আপনিই তো পাগল করে দিচ্ছেন। আমি বলছি আমি পাগল করছি না, আমার আগেই তারা পাগল হয়ে বসে আছে। আমি যে মানুষ পাগল হয়ে বসে আছে, আপনি তো বলছেন যে ব্যক্তিগত মুনাফা ছাড়া কেন সে টাকা বিনিয়োগ করতে যাবে? এটি আপনাকে পাগলামি মনে হচ্ছে। মানুষ যে কোনো পয়সা, যে পয়সা সে নিজে দিচ্ছে সেটা 1 পয়সা ফেরত আসবে না, এটা জেনে যে দান করে দিচ্ছে, তাকে পাগল বলবেন না? সে তো পাগল হয়েই আছে, সে তো নিজের টাকা বিলিয়েই দিচ্ছে। কেউ 1000 টাকা দিচ্ছে, কেউ লাখ টাকা দিচ্ছে, কেউ কোটি টাকা দিচ্ছে, কেউ বিলিয়নস অফ ডলার দিচ্ছে, কিন্তু দিয়ে দিচ্ছে। যেই মানুষ দিয়ে দিতে পারে সে মানুষ বিনিয়োগ করতে পারবে না? যে বিনিয়োগ করবে এবং সে টাকা তার কাছে আবার ফেরতও আসবে, কিন্তু সে কোনো এর নিজের বিনিয়োগের টাকা ফেরত পাওয়া ছাড়া সে কোনো নিজের ব্যক্তিগত মুনাফা নিতে পারবে না। এটাই হলো তার শর্ত। আবার ফিরে আসি যে আগে দান খয়রাতের টাকা দিতাম মানুষকে, মানুষের সমস্যা সমাধানের জন্য। টাকার ব্যবহার ছিল মাত্র একবারের ব্যবহার। একবার সামাজিক ব্যবসাতে যদি এই টাকাটা দেই, তাহলে একই টাকা বারে বারে ব্যবহার হবে, যাবে ফেরত আসবে, আবার খাটাবো, আবার ফেরত আসবে, আবার কাটাবো, আবার ফেরত আসবে। এটা সীমাহীনভাবে এই টাকা বারে 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 কাজ করবে। কাজেই যেই শক্তিটা, যে কাজটা আপনি ওর থেকে পাবেন, সেটা বহুগুণ বড় হয়ে গেল। তাহলে এর পেছনে আমাদের সৃজনশীল শক্তিটা আমরা প্রয়োগ করতে পারলাম। এটাই ছিল সামাজিক ব্যবসার। আজকে প্রায় 12টি দেশে এই সামাজিক ব্যবসা প্রসার হচ্ছে, গভীরভাবে হয়ে গেছে। সেটা তার মধ্যে রয়েছে জার্মানি, আলবেনিয়া, ফ্রান্স, তারপরে এদিকে ব্রাজিল, হাইতিতে আমরা বড় রকমের প্রোগ্রাম করছি। আজকে সময় নেই বিস্তারিত বলার জন্য। আমি এই কালকে পরশু এখান থেকে যাচ্ছি কোস্টারিকা, উরুগুয়ে, কলম্বিয়া। সব দেশে সামাজিক ব্যবসা চলছে বলে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে যে তারা ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো আমাকে বোঝানোর জন্য। প্রত্যেক দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে, তাদের ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে বৈঠক হবে, তারা যারা পরিকল্পনা করছে তাদের সঙ্গে দেখা হবে। এখান থেকে এই যাত্রাতেই ওই দেশগুলোতে যাচ্ছে। তো কাজে তাদের আগ্রহের কারণ হলো যে তারা একবার একটা সূত্র খুঁজে পেয়েছে যে হ্যাঁ, এটার কারণে হচ্ছে তরুণদের শক্তি বিরাট উন্মোচন হচ্ছে। এইখানে আবার ফিরে আসি বাংলাদেশে। বাংলাদেশের তারুণ্যের শক্তি বিশাল শক্তি, সব দেশে নাই। আজকে পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে, ধনী দেশ যেগুলো আছে, তাদের মুশকিল হচ্ছে তরুণদের সংখ্যা সমাজে কমে যাচ্ছে। আর আমাদের হলো তরুণদের সংখ্যা বিশাল, অর্ধেকেরও বেশি হলো তরুণ। আমাদের দেশে, বাংলাদেশে 22 বছরের নিচে বয়স আছে
যারা, তাদের সংখ্যা হলো মোট জনসংখ্যার অর্ধেক। চিন্তা করে দেখেন, 22 বছরের কমে একেবারে টাটকা